আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফাহমিদ ভাইয়া, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, দ্বিতীয় বর্ষ। আজকে আমি এসএসসি 24-এর জন্য এনেছি ইম্পর্টেন্ট কিছু টপিকস জুলজি চ্যাপ্টার 4-এর, যেখান থেকে আমাদের সিকিউ প্রায় কোশ্চেন আসে। তো আসো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে 5 স্টার টপিক হচ্ছে হৃৎপিণ্ডের অন্তর্গঠন, রক্তপ্রবাহ। যে কোনো বোর্ডেই, যে কোনো বোর্ড কোশ্চেন্সেই তোমার গ দাগ বা ঘ দাগে এই কোশ্চেনটা প্রায় থাকবে যে হৃৎপিণ্ডের অন্তর্গঠন বর্ণনা করো চিত্রসহ। আমাদের চিত্র আঁকাটা ভালো করে শিখতে হবে, সেটা আমি আপনাদের শিখাই দেবো। এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ প্রক্রিয়া, যেটা সিস্টেম সংবহন, সেটা আমি সময় সিস্টেম সংবহন পড়াবো, একসাথে তোমাদের একটি রক্ত সংবহনের সাথে পড়িয়ে দেবো। এরপর ফরিস্ট টপিক হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। তো আমাদের যখন সৃজনশীল কোশ্চেন হয় গ দাগ বা ঘ দাগে উদ্দীপকে বিভিন্ন অংশ তুলে দিয়ে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের রোগ জাতীয় কিছু কোশ্চেন করে, অনেকে এটা আনসার করতে চায় না, বলে যে ভাই এটা আমি কিছু হলে কীভাবে আনসার করবো, কীভাবে লিখবো। এখানে হচ্ছে মেইনলি প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে হচ্ছে আলোচনা করতে হয়। প্রতিকার ও প্রতিরোধ, তো কী কাজ করলে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের রোগগুলো হবে না, যেরকম অ্যানজাইনা বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেগুলো সব রোগ আছে হৃৎপিণ্ডের কার্ডিওভাস্কুলার। আর হচ্ছে প্রতিকার হচ্ছে সেই সব স্টেপস যেগুলো হচ্ছে আমাদের যেন রোগটা না হয় সেজন্য পূর্ব প্রস্তুতিমূলক যেটা নিতে হয়। এরপর হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রক্ত চঞ্চল প্রক্রিয়া। এটা হচ্ছে প্রায় সিকিউতে কোশ্চেনটা আছে, এবং এটা হচ্ছে এরপর টুইস্টের টপিক হচ্ছে রক্তকণিকা। আমি আগেই বলে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য না, এটা হচ্ছে সিকিউ টাইপ বেসিস, হচ্ছে ক্লাসটা হচ্ছে সিকিউ বেসিসে, প্লাস হচ্ছে সামনে যারা এইচএসসি দিবে কোন কোন টপিকগুলো ভালো করে পড়বে সেটার উপর ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে আমি একটা হার্টের ছবি আঁকছি, তোমরা দেখতে পারছো। তো মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং রেপ্টিলিয়া শ্রেণীর ভিতরে কুমিরের একমাত্র হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, এটা আমরা সবাই জানি। তো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে। এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয় বা ভেন্ট্রিকল, বাম নিলয়। এটা হচ্ছে ডান নিলয় বা ভেন্ট্রিকল, এবং এটা হচ্ছে ডান অলিন্দ বা অ্যাট্রিয়াম। এগুলো বেসিক কথা বলতে তোমরা সবাই ভালো করে জানো, তাও আমি হচ্ছে তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য লিখতেছি। এবার হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে আমাদের একটা কপাটিকা থাকে। এই জায়গায় আমরা সবাই জানি কপাটিকাটার জন্য নাম কি, এটা হচ্ছে আমাদের বাইকাসপিড। দেখো বাম বা বাইকাসপিড বা এভাবে মনে রাখবা। আর এই পাশে একটা কপাটিকা থাকে, যেটা ডান অলিন্দ এবং ডান নিলয় বা ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে থাকে, সেটা হচ্ছে কি ট্রাইকাসপিড কপাটিকা। এগুলো এখন বেসিক আলোচনা, এগুলো সবই তোমরা জানো, জাস্ট তোমাদেরকে তাও একটু বোঝাই দিচ্ছি বা করাই দিচ্ছি, টোটালি এই বিষয়ে জ্ঞান নাই। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে যে 2টা ক্যানেল উন্মুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উপর থেকে আসছে, তো এটা সুপিরিয়র ভেনা কাভা, আর নিচ থেকে আসছে যেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, যেটা ডান অ্যাট্রিয়ামে উন্মুক্ত হচ্ছে। এবং এই যে বাম অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, এখানে হচ্ছে 2 পেয়ার্স পালমোনারি ভেইন এখানে উন্মুক্ত হয়, যেটা থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে আমাদের হার্টে ফিরে আসে, এবং হার্ট থেকে বাম অলিন্দ দিয়ে যখন বাম নিলয় বা ভেন্ট্রিকলে যায়, সেখান থেকে রক্ত আবার পাম্প করার মাধ্যমে আমাদের সিস্টেমিক সংবহনটা সম্পূর্ণ হয়, যেটা সারা দেহ পরিভ্রমণ করে আসে, আবার ইনফিরিয়র ভেনা কাভা হয়ে আবার ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে। এভাবে একটা সার্কুলেশনের মাধ্যমে আমাদের হার্ট কিন্তু সারা দেহে কাজ করে, রাইট। এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অন্তর্গঠন। এবং এখানে ভিতরের এই যে দেখতে পাচ্ছ যে ডান অ্যাট্রিয়াম থেকে যেই একটা মোটা করে আমি শিরার মতো আঁকছি, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। এবং এই বাম অলিন্দ থেকে যেটা আঁকছি, যেটা হচ্ছে মেইনলি বাম ভেন্ট্রিকল থেকে আসে, সেটা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা থেকে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পরিবহিত হয়, এবং এখানে একটা কপাটিকা থাকে, যেটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। কেন সেমিলুনার? কারণ এই কপাটিকাগুলো দেখতে অর্ধচন্দ্রের মতো, এই জন্য এটার নাম হচ্ছে সেমিলুনার। এবং এখানে ডান অ্যাট্রিয়ামে, এখানে যে ডান ভেন্ট্রিকলে যে হচ্ছে ডান ভেন্ট্রিকল হতে যেই মোটা যে শিরাটা গেছে, এটা হচ্ছে মহাধমনী, পালমোনারি মহাধমনী। এখানে একটা কপাটিকা থাকে, যেটার নাম হচ্ছে পালমোনারি সেমিনুলার কপাটিকা, ঠিক আছে। আর হচ্ছে এখানে নিম্ন যেটা ইনফিরিয়র ভেনা কাভা ছিল, ইনফিরিয়র ভেনা কাভা, সেখানে একটা কপাটিকা থাকে, হৃৎকপাটিকা, সেটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। কি কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা।
আমাদের বলতে পারো ভাইয়া তাহলে হচ্ছে আমাদের এখানে একটা কপাটিকা আছে, এখানে আছে, তাহলে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে কপাটিকা থাকলে সুপিরিয়র ভেনা ক্যাভাতে কী দোষ করলো? ওখানে কেন কপাটিকা নেই? আমাদের হচ্ছে রক্ত যখন সারা দেহে পরিভ্রমণ করে, সিস্টেমিক সার্কুলেশন হয়, সারা দেহে 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে পরিভ্রমণ করে রক্ত কিন্তু ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ওঠে। তো এটা কি হচ্ছে? অ্যান্টি গ্র্যাভিটি হচ্ছে, রাইট? কিন্তু যখন উপর থেকে আসতেছে, সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে আসতেছে, তখন কিন্তু গ্র্যাভিটি বড় আসতেছে, তো রক্ত কিন্তু ব্যাকফ্লো করার কোনো সুযোগ থাকতেছে না। কিন্তু এখান থেকে যখন উপরে উঠে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসতেছে, তখন কিন্তু ব্যাকফ্লো হওয়ার একটা চান্স থাকতেছে, যার কারণে আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কপাটিকা দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে ইউস্টেশন কপাটিকা। এবার আসো, আরও একটা কপাটিকা থাকে যেটা হচ্ছে থিবেশিয়ান বা করোনারি কপাটিকা বলা হয়, যেটা হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম উন্মুক্ত হয়, ওই হৃৎপিণ্ডের নিজের দেহের রক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, ওইটা এখানে ড্রেন করে করোনারি সাইনাসে, ওখানে একটা কপাটিকা থাকে যেটা হচ্ছে থিবেশিয়ান কপাটিকা। তো এই ছিল হচ্ছে হৃৎপিণ্ডের নর্মাল আলোচনা বা অন্তর্গঠনের আলোচনা। মনে রাখবা এটা বাম ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল থেকে 3 গুণ পুরো হয়। কয় গুণ পুরো হয়? 3 গুণ পুরো হয়। কেন ভাইয়া বলতে পারো যে ভাই কেন পুরো হলো? কারণ হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে সারা দিয়ে যায়, মানে তোমার একদম বুকের মাঝখানে যেখানে হার্ট থাকে সেখান থেকে তোমার পুরো পায়ের বৃদ্ধাঙ্গুল মতো রক্ত যেতে হবে। এবং এই যে ডান ভেন্ট্রিকল দেখতেছো, এখান থেকে রক্ত কিন্তু ফুসফুসে যায়। তো নিশ্চয়ই আমাদের ফুসফুস যেতে গেলে বেশি ফোর্সের দরকার হবে না, কারণ ফুসফুস কিন্তু আলটিমেটলি হৃৎপিণ্ডের পাশেই, একদম পাশেই। তো এখান থেকে বাম ভেন্ট্রিকলে যেটা হচ্ছে প্রেশার বেশি দিবে, বেশি ক্রিয়েট করবে, সেটা নিশ্চয়ই অবশ্যই বেশি পুরো হওয়া লাগবে। তো বাম ভেন্ট্রিকলের জন্য অনেক পুরো, যার কারণে এটা অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারতেছে, যেটা রক্ত সারা দেহে সরে যেতে পারতেছে। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে 3 গুণ পুরু, 3 গুণ পুরু বা মোটা ডান ভেন্ট্রিকল থেকে, হ্যাঁ, ডান ভেন্ট্রিকল থেকে এখান থেকে সিকুতে যখন আসবে যে হৃৎপিণ্ডের অন্তর্গঠন বর্ণনা করো, তখন এরকমভাবে সুন্দর করে ছবি আঁকতে হবে হৃৎপিণ্ডের, ছবি এঁকে বিভিন্ন অংশ একটু ইন্ডিকেট করে দেবো আর কি, এই আর কি। এবার হচ্ছে আসো আমরা 5 স্টার টপিক, তাহলে এটাই থাকবে। অবশ্যই হৃৎপিণ্ডের অন্তর্গঠন ভালোভাবে তোমরা দেখে যাবা সিকিউর জন্য, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমরা আসো হৃৎপিণ্ডের রোগ এবং প্রতিকার নিয়ে কিছু আলোচনা করবো। হৃৎপিণ্ডের রোগ, হচ্ছে তো হৃৎপিণ্ডের যেসব রোগ হয়, আমরা নর্মালি ওই রোগকে কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে পরিচিত। কার্ডিওভাস্কুলার রোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার রোগ, এটা হচ্ছে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড থেকে যেসব নালী বের হচ্ছে সেগুলোর রোগ। তো এখানে কয়েকটা এখানে কার্ডিওভাস্কুলার ডিজিজের কথা আছে, যেরকম হচ্ছে কার্ডিওমেগালি। মেগা মানে কি? মেগা মানে কি? বড়, যে কোনো কিছু বড় হয়ে যাওয়া হচ্ছে কার্ডিওমেগালি। মানে বুঝতে পারতেছো, এটা হৃৎপিণ্ড বড় হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, কার্ডিওমেগালি। এরপরে আসো পেরিকার্ডাইটিস। হৃৎপিণ্ডের প্রত্যেকটা অর্গানের একটা করে আবরণ থাকে, আমরা জানি হৃৎপিণ্ডের আবরণ কী বলে? পেরিকার্ডিয়াম বলে। একটা বেসিক জিনিস, এটা তোমরা জানো। এটা হচ্ছে যখন হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ান ইনফেকশন হয়ে স্ফীতি হয়ে যাবে, একে বলা হয় হচ্ছে পেরিকার্ডাইটিস বলা হয়। এরপরে আসো হার্ট ভালভ রোগ। এটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি হার্টে কতগুলো কপাটিকা থাকে, প্রায় 6টার মতো কপাটিকা থাকে, বাইকাসপিড, ট্রাইকাসপিড, তারপরে হচ্ছে আমাদের অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা, তারপরে হচ্ছে পালমোনারি সেমিনুলার কপাটিকা, থিবেশিয়ান কপাটিকা, ইউস্টেশন কপাটিকা। তো সেই সব কোনো কপাটিকাতে কোনো একটা রোগ হয় বা কপাটিকা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে হার্ট ভালভ রোগ। এটা হচ্ছে কপাটিকা নষ্ট হলে, কেমন? এবার আসি আরেকটা রোগ আছে আমাদের হার্ট ভালভের, আমাদের হৃৎপেশিতে সমস্যা, কার্ডিওমায়োপ্যাথি। এটা কী ধরনের রোগ? কার্ডিওমায়োপ্যাথিতে হচ্ছে কি হয়, আমাদের হৃৎপিণ্ড যে পেশিটা আছে, হৃৎপেশিতে যদি ইনফেকশন হয়, হৃৎপেশির যে রোগ হয়, এটা হচ্ছে কার্ডিয়াক পেশির রোগ,
কার্ডিয়াক পেশির রোগ। তো কোনটার জন্য কোন টার্ম সেগুলো সহজে কীভাবে মনে রাখবা। তো আমি একটু আগে বলছি কার্ডিওমেগালি, মেগা মানে বড়, তার মানে বুঝতে হবে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া যেটা রোগ সেটা হচ্ছে কার্ডিওমেগালি। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াম কি হৃৎপিণ্ডের আবরণ। তো কার্ডাইটিস মানে হচ্ছে যে কোনো কিছু রোগ বা হচ্ছে ইনফেকশন, তাহলে এখানে স্ফীতি হয়েছে ইনফেকশনের কারণে, এটা হচ্ছে পেরিকার্ডিয়ামের সমস্যা। হচ্ছে হার্ট ভালভ ডিজিজ, এখানে নাম দেখে বোঝা যাচ্ছে ভালভ মানে কপটিকায় সমস্যা। কার্ডিওমায়োপ্যাথি মায়োপ্যাথি মানে হচ্ছে আমাদের মনে রাখবা আমাদের পেশিতন্তু, আমাদের পেশিতন্তু কিন্তু আমাদের দেহে যেসব পেশি থাকে মাসেল, সেগুলো কিন্তু আমাদের সংকোচন প্রসারণের মধ্যে হাত বা পা আমরা চলাচল করতে পারি। সেরকম হৃৎপিণ্ড তো অনবরত কী আছে, স্পন্দন করতেছে না। তো এই যে হার্ট স্পন্দন করতেছে কিসের জন্য, হৃৎপেশির জন্য। তো হৃৎপেশিতে কোনো সমস্যা হয় তাহলে সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে, পেশিতে কী থাকে, মায়োসিন, অ্যাক্টিন মায়োসিনের কারণে পেশি হচ্ছে সংকোচন প্রসারণ হয়, সেই হিসেবে মনে রাখবো মায়ো আছে মানে হচ্ছে এটা পেশিতে সমস্যা, এই আর কি। আর একটা আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ। এটা কি, এটা হচ্ছে কনজেনিটাল অর্থ হচ্ছে জন্মগত। অনেকে দেখবা হচ্ছে বলে না যে হার্টে ছিদ্র আছে বা হার্টে ভালভের সমস্যা, এটা হচ্ছে কনজেনিটাল জন্মগতভাবে, ঠিক আছে, হচ্ছে জন্মগতভাবে যে সমস্যাটা সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এই হচ্ছে ছিল। এবার হচ্ছে তোমরা কিন্তু হচ্ছে এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এখানে স্টার দিয়ে রাখছি, এগুলো হচ্ছে স্ক্রিনশট রাখতে পারো। এইগুলো হচ্ছে সেই অনুযায়ী তোমাদের পড়ার প্রায়োরিটিতে এইটা হিসেবে থাকবে। অর্থাৎ যখন সলভ করবা তখন হচ্ছে এই জায়গাগুলো বেশি ভালো করে পড়বো। হৃৎপিণ্ড অঙ্গগঠনে আরেকটা টপিক আমাদের বাদ গিয়েছিল, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের স্তর। আমাদের হৃৎপিণ্ড 3টি স্তর নিয়ে তৈরি। কয়টি? 3টি স্তর, রাইট? এটা তোমরা সবাই জানো। সেটা হচ্ছে বাইরে এপিকার্ডিয়াম, মাঝে মায়োকার্ডিয়াম এবং একদম ভিতরে থাকে এন্ডোকার্ডিয়াম। তো আমরা জানি এপি মানে কি, যে কোনো কিছুর বাইরের পাশটা হচ্ছে এপি বলা হয়। মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম মানে বোঝা হচ্ছে ভিতরের স্তর। তো এপিকার্ডিয়াম হচ্ছে একদম হৃৎপিণ্ডের বাইরের স্তর, যেখানে হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম ওখানে একসাথে লেগে থাকে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিক্ষিপ্ত চর্বি পাওয়া যায়। নর্মালি আমরা যখন গরু জবাই দিয়ে মাংস কাটি তখন কি দেখা যায় যে চর্বি কি আমাদের মাংসের ভিতরে থাকতেছে? না, মাংসের উপরে সার্ফেসে থাকতেছে। তো সেই হিসেবে এপিকার্ডিয়ামে কি থাকতেছে? বিক্ষিপ্ত চর্বি থাকতেছে। তোমরা যখন কোরবানি দিবা, সামনে কোরবানি আসতে চলেছে, তখন দেখবা যখন গরুর হার্ট নিয়ে তোমরা নিজেরাই দেখবা যে হার্টের বাইরে বিক্ষিপ্ত চর্বি দেখা যাচ্ছে। এবং এ হচ্ছে মায়োকার্ডিয়াম, যেটা মেইন কাজ করে হৃৎপেশির সংকোচন প্রসারণ ঘটায়। So one of the most important layers is myocardium and endocardium, যেটার ভিতরে থাকে। তার মানে হৃৎপিণ্ডের অন্তর্গঠনে আমরা কী আঁকছিলাম, ওখানে কী ছিল, কপাটিকা ছিল, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন পেশি ছিল, প্যাপিলারি পেশি ছিল, হ্যাঁ, করিটেন্ডনি ছিল। তো এন্ডোকার্ডিয়াম হচ্ছে ওইসব গঠন করে, হৃৎকপাটিকা গঠন করে, হৃৎকপাটিকা ঢেকে রাখে, গঠন করে সব আর কি ভিতরের পাশটা, হ্যাঁ, এই আর কি। ভিতরে অভ্যন্তর রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে এন্ডোকার্ডিয়াম। তো এই হচ্ছে হৃৎপিণ্ডের 3টি স্তর ছিল। হৃৎপিণ্ডের অন্তর্গঠন সহ এটা আমার আলোচনা করা হয়ে গেছে। হৃৎপিণ্ডের রোগ সম্পর্কে বলছি। হৃৎপিণ্ডের রোগ নিয়ে যেটা হচ্ছে মেইনলি পরীক্ষায় আসে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অ্যানজাইনা বা এর আরেকটা বাংলা নাম আছে হৃৎশুল, যেটা অনেকেই খেয়াল করে না, যার কারণে হচ্ছে একটা কোশ্চেন আসে এখান থেকে এমসিকিউ যে অ্যানজাইনার সময়কাল কত। তখন কিন্তু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়ে জাস্ট দেয় হচ্ছে হৃৎশুলের সময়কালটা কত। তখন হৃৎশুল অর্থ যে অ্যানজাইনা সেটা কিন্তু ওরা পারে না। অনেকটা হচ্ছে দেখো অনেকে ইউনিভার্সিটি বাট বিশ্ববিদ্যালয়, সেটা বিষয়টা অনেকে বুঝতে পারে না। সেরকম ইউনিভার্সিটি চেনে কিন্তু বিশ্ববিদ্যালয় চিনতে পারে না। তো অবশ্যই এটা হচ্ছে সময়কাল 5 থেকে 30 মিনিট, স্থায়িত্ব 5 থেকে 30 মিনিট যাবো। তোমাদের হচ্ছে যদি বুকে ব্যথা হয় তখন হচ্ছে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যানজাইনার লক্ষণ। 3 প্রকার অ্যানজাইনা হতে পারে। একটা হচ্ছে সুস্থিত অ্যানজাইনা,
একটা হচ্ছে অস্থিত অ্যাঞ্জাইনা, আর একটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। সুস্থিতর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে অতিরিক্ত ব্যায়াম করো, হ্যাঁ, অতিরিক্ত ব্যায়াম বা পরিশ্রমের কারণে বুকে যদি ব্যথা হয়, ব্যায়াম বা পরিশ্রম। আর অস্থিত অ্যাঞ্জাইনার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে হঠাৎ করে হয়ে থাকে, এ ধরনের হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এটা হচ্ছে বিশ্রামের সময় তীব্র ব্যথা হয়, হ্যাঁ, বিশ্রামের সময় তীব্র বুকে ব্যথা, প্লাস এটা হচ্ছে কি বলা হয় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বলা হয় কোনটাকে, অস্থিত অ্যাঞ্জাইনাকে। এবং প্রিন্স মেটাল কি হয়, অধিক ঠান্ডা লাগার কারণে যদি হয়, যদি বুকে ব্যথা, ঠান্ডার কারণে বুকে ব্যথা, এটা হলে হচ্ছে আমাদের অ্যাঞ্জাইনা বা হৃদশুল। এক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই যদি এটা প্রতিকার, মানে যখন তুমি ধরো তোমাদের কোনো আত্মীয় বা তোমার প্যারেন্টস কারোর হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, তো তুমি প্রাথমিকভাবে কী করবা, অবশ্যই ডাক্তারের কাছে শরণাপন্ন হবা। এবং প্রথমে যেটা করতে হবে সে ইসিজি এটা নর্মাল সব ডাক্তারে করতে দেবে, বা ইকোকার্ডিওগ্রাম। এরপরে হচ্ছে যদি রোগীর পরীক্ষা করে দেখে সে অনুযায়ী হচ্ছে এনজিওগ্রামটা করতে দেবে, এনজিওগ্রাম করতে দেবে। এটা হচ্ছে আমরা প্রতিকার করতেছি। তারপরে হচ্ছে কি বলে এটাকে, প্রতিকার হিসেবে এই দুইটাই বলা যায়। এরপরে ধরো প্রতিরোধ কিছু পয়েন্ট দেওয়া আছে আমাদের বইয়ে। প্রতিরোধ মানে কি করলে হচ্ছে অ্যাঞ্জাইনা থেকে আমরা মুক্তি পাবো। যেরকম হচ্ছে ধূমপান ও চর্বি জাতীয় খাবার পরিহার, হৃদবান্ধব খাবার খেতে হবে, হৃদবান্ধব খাবার খেতে হবে। আর হচ্ছে কি করতে হবে, এই আর কি নিয়মিত ব্যায়াম করতে হবে। তো এই ছিল আমাদের অ্যাঞ্জাইনা বা হৃদশুল, যেটার ক্ষেত্রে অ্যাঞ্জাইনার আমরা যদি এই টাইপের কোশ্চেন আসে সৃজনশীল উদ্দীপক বানায় দেয়, সাপোজ অমুক হচ্ছে 5 থেকে 30 মিনিট আন্ডারে একটা টাইম দিয়ে দিল, টাইম দিয়ে বললো যে এরকম বুকে বা সাইডে ব্যথা করতেছে, যেটা হাতে ছড়াই যাচ্ছে। তো তখন ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে কি, আইডেন্টিফাই করতে হবে যেটা আমাদের কি অ্যাঞ্জাইনা বা হৃদশুল বা বুকে ব্যথা, চেস্ট পেন। সেটা হচ্ছে কয় ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে, সুস্থিত, অস্থিত এবং প্রিন্স মেটাল হতে পারে। এরকমও দিতে পারে যে হঠাৎ করে বিশ্রামের সময় তীব্র ব্যথা অনুভব হচ্ছে, বা অতিরিক্ত ব্যায়াম করে আসছে, বা অতিরিক্ত হাঁটাহাঁটি করে আসছে, তখন বুকে অনুভূত হচ্ছে। সেই অনুযায়ী তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেটা কি সুস্থিত, অস্থিত নাকি প্রিন্স মেটাল। ঠান্ডার কারণে যদি হয় সেটা হচ্ছে প্রিন্স মেটাল, রাইট। আচ্ছা, এরপরে তখন হচ্ছে কী হবে, তোমাদের কোশ্চেনে প্রতিকার করতে বলবে, বা প্রতিরোধ হিসেবে কী ব্যবস্থা নেওয়া যায় সেই টাইপের কোশ্চেন থাকলে তখন তোমরা এই জাতীয় পয়েন্ট তুলে সুন্দর করে বর্ণনা করতে পারো। এবার আসো আমরা হচ্ছে আরেকটা রোগ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এটা খুবই কমন একটা ডিজিজ। এটাকে এমআই বলা হয়, বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। এটা কেন হয়, এটা হচ্ছে ধরো আমাদের হৃৎপিণ্ডের প্রত্যেকটা অঙ্গকে রক্ত সরবরাহ করে, রাইট। তো হৃৎপিণ্ডের নিজের দেহে ও তো রক্ত সরবরাহের দরকার আছে, কারণ ও যদি নিজে সারাক্ষণ পাম্প করে রক্ত সারা দেহে, তো নিজের একটা অবশ্য অক্সিজেনযুক্ত রক্ত না হলে ও তো নিউট্রিশন পাবে না, তার কারণে কী হবে, হৃৎপেশি মরে যাবে। তো সেজন্য ও নিজের দেহে একটা হচ্ছে থাকে রক্ত সাপ্লাইয়ের জন্য সেরা থাকে, যেটা বলে করোনারি ধমনী থেকে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত নিজের দেহেই আসে। এবং সেখানে যদি কোনোভাবে করোনারি ধমনীতে যদি
আর্থারিওস্ক্লেরোসিস হয় বা চর্বি জমে কোলেস্টেরল জমার কারণে প্লাগ জমা হয়, তখন হচ্ছে হৃৎপিণ্ড ঠিকমতো অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ পাবে না। তখন কি হবে? তখন হচ্ছে হৃৎপেশিগুলো যেগুলো হচ্ছে রক্ত সরবরাহের কারণে নিউট্রিশন পেয়ে বেঁচে ছিল সেগুলো মারা যাওয়া শুরু করবে, বা হচ্ছে কি বলে ওকে, হৃৎপেশির মৃত্যু। একে বলা হয় হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে, আমি যদি আঁকি, এটা ধরো করোনারি ধমনী। এখানে কোনোভাবে কোলেস্ট্রল জমা কারণে এরকম কোলেস্ট্রল জমা হচ্ছে, এটা আমরা অন্য কালার দিই। ধরো এখানে হচ্ছে কোলেস্ট্রল জমা হচ্ছে, কোলেস্ট্রল জমার কারণে এরকম প্লাগ, এটা বলা হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস প্লাগ। তো এখানে জমতে জমতে একসময় এটা কী হলো, এটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, লাইক ধরো এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তখন কী হবে? হার্টে কি আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই পেতে পারবে? কখনোই না। তখন কী হবে? হৃৎপেশি এই অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে হচ্ছে মারা দেওয়া শুরু করবে, যাকে বলতেছি আমরা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেটাই বলতেছিলাম। এই কিছু লক্ষণ আছে, আমরা আসলে এই লক্ষণগুলো একটু লিখে রাখি। একটা সুন্দর মজাদার সূত্রের মাধ্যমে আমরা এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো মনে রাখতে পারি। এটা হচ্ছে বউ ঘন ঘন বমি করে, ঘুমের ব্যাঘাত ঘটায়। বউ ঘন ঘন বমি করে ঘুমের ব্যাঘাত ঘটায়। বউতে কি? বউ ফর বুকে ব্যথা, বতে বুকে ব্যথা। রস্যুতে ঊর্ধ্বাঙ্গে ব্যথা, ঊর্ধ্বাঙ্গে ব্যথা। ঘন ঘনতে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ঘন ঘন শ্বাস প্রশ্বাস। বমি করে, বমি বমি ভাব। ঠিক আছে? সব কিসের লক্ষণ বলো তো? এগুলো সব হার্ট অ্যাটাকের লক্ষণ। কিন্তু আমরা যখন নর্মালি আমাদের বাসায় কারোর এরকম লক্ষণ খুঁজে পাই, তখন আমরা নিজেরাই এটা আইডেন্টিফাই করবো যে তার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। বমি বমি লক্ষণ বা বমি বমি লক্ষণ যেটা। এবার হচ্ছে কি হয়? ঘুমে ব্যাঘাত হয়, ঘুম ঠিকমতো ঘুমাতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না। কীভাবে ঘুমাবে? বুকে যদি ব্যথা করে, অশান্তি থাকে মনে, কীভাবে ঘুমাবে? ঠিকমতো ঘুমাতে পারে না, অশান্তি লাগে বা হচ্ছে শান্তি চলে যায়। যাই হোক, এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ ছিল। হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। কী কী উপসর্গ, সিমটমস আমরা দেখলে বুঝতে পারবো পেশেন্টের হচ্ছে এটা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে। সেটা হচ্ছে আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতেছি। বউ ঘন ঘন বমি করে ঘুমের ব্যাঘাত ঘটায়। বতে বুকে ব্যথা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে আমাদের বুকে ব্যথা থেকে, যেহেতু আমাদের বুকের ভিতরে একদম মাঝে বড় হার্ট থাকে, তো সেখান থেকে কি হয়, আমাদের সবচেয়ে কাছাকাছি কোনগুলো? ঊর্ধ্বাঙ্গ, অবশ্যই নিম্নাঙ্গ না, এর জন্য ব্যথাগুলো ঊর্ধ্বাঙ্গেই করবে। এরপরে হচ্ছে ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে, যেহেতু তার বুকে একটা মানে অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে না, যার কারণে কী হচ্ছে, হার্টের হৃৎপিণ্ড মরে যাচ্ছে। তো এখানে একটা কষ্ট অনুভব হচ্ছে। তার কারণে কী হচ্ছে, এটা ফুসফুসের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাঘাত ঘটানোর কারণে ঘন ঘন শ্বাস প্রশ্বাসটা হচ্ছে। যেহেতু অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, অক্সিজেন বেশি নিয়ে ট্রাই করতেছে, তো এই জন্য একে বলা হচ্ছে ঘন ঘন শ্বাস প্রশ্বাস হচ্ছে, আর বমি করতেছে, বমি বমি একটা ভাব আসতেছে, এবং ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিকমতো ঘুমাতে পারতেছে না। এটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। এবার আমরা প্রতিরোধ করবো কীভাবে? প্রতিরোধগুলো আমরা দেখি। হার্ট অ্যাটাকের প্রতিকার যদি বলো, এটা প্রায় আগেরটার মতো সেম, অ্যাঞ্জিওর মতো। এটা ইসিজি করতে হয়, ইসিজি পরে হচ্ছে এনজিওগ্রাম, তারপরে যদি ধরা পড়ে ওই কি বলে এনজিওপ্লাস্টি করতে হয়। হার্ট অ্যাটাকের হচ্ছে প্রতিকার যদি আমি বলি, হার্ট অ্যাটাকের প্রতিকার আমরা কীভাবে করবো? ধরো হার্ট অ্যাটাক তুমি বুঝতে পারলে, তোমাদের ফ্যামিলি বা তোমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজনের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাচ্ছে, তখন ডাক্তারের কাছে তো নিবাই। সেক্ষেত্রে কী করতে হবে? ডাক্তার হয়তো ইসিজি দিবে। ইসিজি অনেক সময় ইসিজিতে ধরা না পড়ে, তখন ইটিটি করতে বলে। নিজের থেকে মানে বলবা, নিজে একজন ডাক্তার, ঠিক আছে? পরীক্ষা খাতে তখন নিজেই ডাক্তার হয়ে যাবা, নিজেদের মতো করে সুন্দর করে লেখা শুরু করবা। হার্ট অ্যাটাকের লক্ষণ ভাই মনে করতেছে না, কী করবো? সবসময় রাখবা যে তোমাদের বুকে সমস্যা, বুকে যে কোনো সমস্যা হলে ডাক্তারের প্রথমে যে টেস্ট দেয় সেটা ইসিজি, আর ইসিজি যদি না হয় তখন এটা ইটিটি, তারপরে এনজিওগ্রাম। কারণ দেখতে চাই যেহেতু হার্টের সমস্যা, তাহলে হতে পারে এখানে করোনারি ধমনী ব্লকেজ দেখা যাচ্ছে, তাহলে কী হবে? এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে আমরা এক্স্যাক্ট কী নির্ণয় করি কোথায় আমাদের হার্টের ব্লকটা আছে করোনারি ধমনীর।
এরপরে কী করতে পারি, ইসিজি করলাম, ইটিটি করলাম, এনজিওগ্রাম করলাম, এরপরে যদি না হয় এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি করতে হবে, এনজিওপ্লাস্টি নিয়ে আমি শেষে আলোচনা করব। আর এবার হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ কীভাবে করতে হয়, প্রতিরোধ করতে হবে কীভাবে, ঠিক আগেরটার মতোই শাকসবজি ঠিক মতো খেতে হবে। শাকসবজি হৃদবান্ধব খাবারগুলো খেতে হবে, হৃদবান্ধব খাবার খেতে হবে। তারপর হচ্ছে কী করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন যে কেউ যদি অন্তত ঘুম থেকে উঠে 30 মিনিট এক্সারসাইজ করে, তো গ্যারান্টি দিয়ে বলা যায় যে সে কখনোই হচ্ছে কি হৃদরোগে আক্রান্ত হবে না। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, শরীরচর্চা করতে হবে। বিএমআই মেনে ঠিক আছে চলাফেরা বা খাবার গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে। এটা আমরা সকল ধূমপায়ী যারা আছে তোমরা বা যারাই ধূমপান করো না কেন, তো ধূমপানের প্যাকেটেই কিন্তু লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর, ধূমপান করলে হ্যান হবে ত্যান হবে। কিন্তু আসলে ধূমপান জিনিসটা হচ্ছে আমার একটা নেশা জাতীয় জিনিস, নেশার কারণে হচ্ছে এটা কেউ ছাড়তে পারে না। কিন্তু আলটিমেটলি সে তার কী করতেছে, নিজের ক্ষতি নিজেই করতেছে, নিজেই করোনারি হৃদরোগ বা হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হয়ে দ্রুত পৃথিবী থেকে চলে যাচ্ছে। ধূমপান ত্যাগ করতে হবে। ওকে, এই হচ্ছে তোমাদের হয়তো প্রতিরোধ বিষয়ে 4টা পয়েন্ট, আর প্রতিকার এখানে লিখতে পারো, এই আর কি। এবার হচ্ছে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর নিয়ে যদি বলতে চাই, হার্ট ফেলিওরটা কি, ধরো ফেল জিনিসটা আমরা কখন বলতেছি, যখন তুমি আর তোমার কথা তুমি চিন্তা করো, যখন তোমাকে হচ্ছে পরীক্ষায় তোমাদের টিচাররা লিখতে দিচ্ছে, তুমি যদি ঠিকমতো লিখে আসো, মানে তোমার যে কোশ্চেনটা তোমাকে দিচ্ছে সেই কোশ্চেন ঠিকভাবে উত্তর লিখে আসো, স্যারা তোমাকে ঠিকভাবে মার্কস দেবে না, তার মানে আলটিমেটলি কী হবে, তুমি ফেল করবে। তো হৃৎপিণ্ডের কাজ কি, হার্টের কাজ হচ্ছে আমাদের সারা দেহে রক্ত পৌঁছানো, রাইট? তো হার্ট যদি আমাদের সারা দেহে ঠিকমতো রক্ত পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে কী হবে, সারা দেহে হচ্ছে বেশিগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাবে না। তো যার কারণে কী হলো, হার্ট তার নিজের কাজ করতে পারলো না, মানে হার্ট ফেল করলো। তার মানে সুন্দর করে যদি বলি, হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে না পারে, তখন যে পরিস্থিতি তৈরি হয়, যে সিস্টেমটা তৈরি হয়, তখন সেটা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের কারণ কী হতে পারে, আসো আগে লক্ষণগুলো দেখি, হার্ট ফেলিওর লক্ষণ কী কী হতে পারে। সেটা হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হতে পারে। ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে কী হতে পারে, পাকস্থলী ভরা ভরা মনে হতে পারে, বমি, তার মানে ভরা ভরা মনে হওয়া মানে কি, বদহজম, বমি টাইপের হতে পারে। সাদা বা গোলাপি বর্ণের, মিউকাস সমৃদ্ধ কাশি হতে পারে, বা কফ, কাশি হতে পারে। এরপরে আর কি হতে পারে, যদি হচ্ছে মনে হবে হৃৎপিণ্ড এত জোরে ধুকবুক করতেছে, মনে হবে যে প্রতিযোগিতা নেমেছে, হৃৎপিণ্ডের স্পন্দন বৃদ্ধি পাবে। যখন হচ্ছে আমরা হার্ট ফেলিওরের এখন লক্ষণগুলো দেখলাম, অবশ্য হার্ট ফেলিওরের কারণগুলো আমরা জেনে নিই, কী কী কারণে হার্ট ফেলিওর হতে পারে। এটা হচ্ছে লক্ষণ, আসলে কারণ দেখব। কারণ বিভিন্ন কারণে হতে পারে, যেহেতু হার্ট ফেল করতেছে, হার্ট আমাদের সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছাতে ফেল করতেছে, তারপরে কেন হতে পারে, তারপর নিশ্চয়ই হার্টের কোনো কারণ হতে পারে। হার্টের কী কারণ হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য হতে পারে,
মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে। তারপরে হতে পারে কি হাইপার টেনশনের জন্য। বলে না তুই তো রেজাল্ট খারাপ করলাম কি হার্ট ফেল করবো না, তখন কি হয় রেজাল্টের আগে আগে প্রত্যেকের বাবা মা আত্মীয় স্বজন কি হয় হাইপার টেনশনে ভোগে। হাইপার টেনশনের কারণে হার্ট ফেল হতে পারে। তারপরে হচ্ছে কি হবে অতিরিক্ত রক্তশূন্যতা, বা অ্যানিমিয়া বলতে পারো। তারপর হচ্ছে যে হৃদকপাটিকার রোগ হয়, ঠিক আছে। বিভিন্ন কারণে হচ্ছে আমাদের কারণ দেখা যাচ্ছে বই আরও অনেকগুলো আছে, আমি ইম্পর্টেন্ট কিছু কারণ আর কি তোমাদের সামনে তুলে ধরতেছি। তারপরে হচ্ছে অতিরিক্ত মদ বা ধূমপান করলে, করলে আসলে ধূমপান বা মদ বা নেশাজাতীয় দ্রব্য যে কোনো কিছুতেই নিকোটিন থাকে, সেটা হচ্ছে সাময়িকভাবে উত্তেজিত করলেও কি হয় এটা আলটিমেটলি আমাদের যে আর্থারিওস্ক্লেরোসিস বা বলো হৃৎপিণ্ডের বিভিন্ন যে রোগগুলো, করোনারি কপাটিকার রোগ, কার্ডিওমেগালি যেসব রোগগুলো আছে এগুলোতে শতভাগ ভূমিকা রাখে হচ্ছে মদ বা ধূমপান। তো মদ বা ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে, যাতে করে আমাদের হার্ট ভালো থাকে। এটা হচ্ছে আমাদের কারণ লিখছি। এবার অবশ্য এটা হচ্ছে হার্ট ফেলিওর বলছি, হার্ট ফেলিওরের লক্ষণটা তো সরি, এবার হচ্ছে হার্ট ফেলিওর প্রতিকার উপযোগী যদি বলি এটা লেখার দরকার নেই আসলে। তোমাদের এতক্ষণ যেটা হচ্ছে বলছি একটু আগে হার্ট অ্যাটাক বা হচ্ছে অ্যানজাইনা যেসব কারণগুলো লোকগুলো অনেকটাই এটার মতোই জীবনযাত্রা পরিবর্তন আনতে হবে। এটা হচ্ছে প্রতিরোধ কীভাবে করবো সেটা বলতেছি, জীবনযাত্রা মানে পরিবর্তন আনতে হবে। ধূমপান যদি করে থাকো ধূমপান করা অবস্থায় ত্যাগ করতে হবে অবশ্যই। নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে যদি আগে থেকে কোনো সমস্যা হয়, ঠিক আছে। এবার আসো হৃদরোগ নির্ণয়ের বেশ কিছু টার্ম তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে খুব তোমরা দেখে নিও, সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে আমরা হচ্ছে আমাদের 3 স্টার টপিক রক্ততঞ্চন, আমাদের 4 স্টার টপিক আর 5 স্টার টপিক নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এবার রক্ততঞ্চন নিয়ে আলোচনা করি। রক্ততঞ্চন জন্য সাহায্য করার জন্য কোন কণিকা আমাদের মানবদেহে রক্তকণিকা কয়টা? 3টা আছে, 3 ধরনের রক্তকণিকা আছে। আর শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, রাইট। এটা হচ্ছে রক্ততঞ্চন। ব্লাড ক্লটিং কেন হবে? তখনই হবে যখন হচ্ছে আমাদের দেহের কোনো অংশ কেটে যাওয়ার পরে যখন ওই অংশটা বাতাসে উন্মুক্ত হচ্ছে, ওই অংশটার ভিতরে থাকা যে হেপারিনের কারণে তো রক্ত জমাট বাড়তেছিল না, তো যখনই বাতাসে উন্মুক্ত হয়ে যাচ্ছে তখনই রক্ত কিন্তু বাতাসের সংস্পর্শে আসার কারণে ওইখানে রক্ত হচ্ছে তঞ্চনের যে প্রক্রিয়াটা আমাদের সাময়িকভাবে শুরু হবে অনুচক্রিকার কারণে। এবং আমাদের বেশ কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, মেইনলি আছে 4টি হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর আছে। কি ফুল পরে টুক করে, ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন। এই 4টা সহ মোট আছে মোটামুটি 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। তার ভিতরে 4টা হচ্ছে আমাদের মেইনলি তঞ্চন ঘটানোর জন্য যে ভূমিকা রাখে সেটা হচ্ছে এরা। প্রথমে কি হয় দেখো তঞ্চনের ক্ষেত্রে, প্রথমে যখন দেহের কোনো অংশ কেটে যায় বা ছিলে যায়, সেখানে কি হয়, সেখানে হচ্ছে ওই উপাদানটা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন নির্গত হবে, যেটা কি করবে প্রথম বিন থাকে, যেটা নিষ্ক্রিয় প্রথম বিনকে নিষ্ক্রিয় প্রথম বিন
থ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে। কে করতেছে? থ্রম্বোপ্লাস্টিন। কখন করতেছে? যখন যখন কোনো অংশ কেটে যাচ্ছে তখন অনুচক্রিকা এই ফ্যাক্টরটা রিলিজ করতেছে। অনুচক্রিকা এই ফ্যাক্টরটা রিলিজ করতেছে এবং এই ফ্যাক্টরটা প্রথম বিনকে সক্রিয় করতেছে। কিসে পরিণত করতেছে? থ্রম্বিনে পরিণত করতেছে। এরপরে থ্রম্বিন ওইখানে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করতেছে। ফাইব্রিন মনোমারে পরিণত করতেছে। কোনটা? এই থ্রম্বিন। তাহলে এটা কিন্তু একটা সাইক্লিকের মতন। প্রথমে যখন দেহের কোথাও অংশ কেটে যাচ্ছে সেখানে কি করতেছে? আমাদের বাতের সংস্পর্শে আসার কারণে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নির্গত করতেছে। থ্রম্বোপ্লাস্টিন যখন আবার নির্গত হচ্ছে তখন ওতে থাকা নিষ্ক্রিয় প্রথম বিন থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত হচ্ছে। থ্রম্বিন আবার রক্তে থাকা যে তঞ্চন ফ্যাক্টর ফাইব্রিনোজেনকে ওর উপর কাজ করে ফাইব্রিন মনোমারে পরিণত করতেছে এবং ফাইব্রিন মনোমার একত্রিত হয়ে ফাইব্রিন চালকে পরিণত হচ্ছে, তাই না? ফাইব্রিন জালকে পরিণত হচ্ছে যেটা পরবর্তীতে ফাইব্রিন পলিমার গঠন করতেছে। এবং এইভাবেই রক্তের সময় কী হচ্ছে? তঞ্চন হয়ে যাচ্ছে। ফাইব্রিন যখন জালক তৈরি হচ্ছে তখন কি হবে? ধরো আমাদের এই হচ্ছে রক্তনালিকার ভিতরে আমাদের হচ্ছে আরবিসি ছোটাছুটি করতেছে। আরবিসির সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। আরবিসি যাচ্ছে এখানে ডাব্লিউবিসি পাওয়া যাবে, তাই না? বিভিন্ন অঙ্গাণু যখন থাকে ডাব্লিউবিসি আছে, অনুচক্রিকা আছে। ধরো এখানে কেটে গেল কোনোভাবে হচ্ছে এখানে আমাদের তোমাদের দেখানোর জন্য এখানে হচ্ছে কেটে গেল। এখানে কেটে যাওয়ার কারণে এইখানে যখন বাতাসে উন্মুক্ত হচ্ছে, বাতাস লাগার কারণে এখানে অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হচ্ছে। থ্রম্বোপ্লাস্টিন প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে। সেই থ্রম্বিন আবার ওতে থাকা যে ফাইব্রিনোজেন ছিল ফাইব্রিন মনোমারে পরিণত করতেছে, যেটা ফাইব্রিন এরকম জালকের সৃষ্টি করতেছে। এই ফাইব্রিন জালক যখন সৃষ্টি হচ্ছে যখন এই রক্ত প্রবাহিত হচ্ছে তখন নিশ্চয়ই এই রক্তে থাকা যে সব কণিকাগুলো ছিল সেগুলো বেঁধে যাওয়ার কারণে কী হবে? ওইখানে রক্ত তঞ্চন সম্পন্ন হবে। ঠিক আছে? তো মানবদের রক্ত তঞ্চনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট তঞ্চনকাল 4 থেকে 5 মিনিট এবং রক্তক্ষরণকালটা একটু লিখে নাও 1 থেকে 4 মিনিট। রক্ত কোনো অংশ কেটে যাওয়ার পরে যতক্ষণ ক্ষরিত হবে মুক্ত হবে সেটা সময় হচ্ছে 1 থেকে 4 মিনিট এবং এই যে আমরা যে চারটা করলাম এটা হতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, যার ভিতরে হচ্ছে রক্ততঞ্চন হয়ে যাবে। এবং রক্ততঞ্চন যখন হয়ে যাবে এখানে তো সাময়িকের জন্য রক্ত হয়তো এখানে এইগুলো কণিকাগুলো আটকে থাকবে, তখন পরবর্তী যখন টিস্যু গঠন হবে টিস্যু গঠনের সময় প্লাজমিন এক ধরনের পদার্থ তৈরি হয়, যার কারণে এই যে ফাইব্রিন জালক ভেঙে যাবে, তারপরে নতুন করে আবার টিস্যু এখানে তৈরি হবে প্লাজমিনের কারণে। তো এই ছিল আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়া। এটা কিন্তু তোমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গ নাম্বারের জন্য 3 মার্কের জন্য এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা প্রায় আসতে পারে বিভিন্ন উদ্দীপক সাজিয়ে আর কি। এরপরে আসলে আমরা রক্তকণিকা টুইস্টের টপিক। রক্তকণিকা। তো আমাদের দেহে রক্তকণিকা যদি বলি কয় ধরনের রক্তকণিকা আছে? 3 ধরনের রক্তকণিকা আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। তো আরবিসি যে রক্তকণিকাটা সেটা অনেকটাই এরকম বাইকনকেভ শেপ। এটা যদি আমি এভাবে আঁকি এটা এরকম, ঠিক আছে? এবং রক্তকণিকা হচ্ছে আরবিসি আমাদের দেশে সবচেয়ে বেশি থাকে এবং যেটা বিভিন্ন ধরনের পরিমাপ তোমাদের বইয়ে দিয়ে আছে, ইনফোগুলো তুমি দেখে নিবা। যে ভ্রূণের দেহে আছে সম্ভবত 80 থেকে 90 লক্ষ, শিশুদের থেকে 60 থেকে 70 লক্ষ, পুরুষের দেখে 50 থেকে 54 এবং মহিলাদের 44 থেকে 49 লক্ষ। এই যে বিভিন্ন টার্মগুলো কোনটা কতটুকু থাকতেছে, কোনটা কত % থাকতেছে, এইসব টার্ম কিন্তু আমাদের ভবিষ্যতে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট করবো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে বোর্ড কোশ্চেনে টুকটাক এগুলো দিয়ে দেয়, বিশেষ করে আরবিসি এর আয়ুষ্কাল কতটুক, হ্যাঁ, এখান থেকে তোমরা যে সবগুলো পড়তে হবে আমি সুন্দর করে লিখে দিচ্ছি।
তো ডাব্লিউবিসি এরকম আছে, ডাব্লিউবিসির ভিতরে আবার দুই ধরনের আছে, তাই না? গ্রানুলোসাইট, আরটা কি থাকে, আরটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে কি? দানাদার। দানাদার যেটাই হবে তার মানে কি হবে? এটা ফিল করা যাবে, রাইট? তাহলে কি হতে পারে? ফিল। কি ফিল আছে? নিউট্রোফিল, বেজোফিল, আর একটা কি ফিল? ইওসিনোফিল, বেজোফিল আর নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইট কি আছে? মনোসাইট আর লিম্ফোসাইট। ইন্টারন্যাশনাল বইতে হয়তো আর একটা দিচ্ছে, সেটা হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। আর প্লেটলেট, এগুলো তোমাদের এইসব রক্তকণিকা থেকে যেসব কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের লিখে দিই। হিন্দি রক্তকণিকা থেকে কী কী পড়বা? প্রত্যেকটা রক্তকণিকার আয়ুষ্কালগুলো পড়বা, আয়ুষ্কাল এবং গঠন, কোনটা নিউক্লিয়াস যুক্ত, কোনটা নিউক্লিয়াস যুক্ত না, কোনটা দ্বিঅবত চাকতির মতো, কোনটা দেখতে হচ্ছে ধরো বড়, কোনটার নিউক্লিয়াস হচ্ছে অশ্বকর আকৃতি, কোনটা হচ্ছে একাধিক লোভযুক্ত নিউক্লিয়াস আছে, এগুলো হচ্ছে আয়ুষ্কাল গঠনযুক্ত। এরপরে তোমরা কি পড়বা? সেটা হচ্ছে এর পরিমাণগুলো, প্রতি ঘনমিটার রাখতে কতটুকু আরবিসি থাকে, বা হচ্ছে কতটুকু থাকতেছে, ডাব্লিউবিসি থাকতেছে, অনুচক্রিকা থাকতেছে, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে এখান থেকে আরও যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে আমি বলি কাজগুলো পড়বা, রক্তকণিকার কাজ, আর বিশেষ করে আরবিসির কাজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ডাব্লিউবিসির প্রত্যেকটা যে আলাদা যে কাজগুলো আছে, নিউট্রোফিল বিষাক্ত দানা ক্ষরণ করে, তারপর হচ্ছে অনুবীক্ষণিক সন্নিকর্ষে কাজ করে কোনটা, লিম্ফোসাইট, এরকম কোনটা হচ্ছে স্মৃতিকোষ বলা হয়, কোনটাকে এই বলা হচ্ছে, সবগুলো ভালো করে এগুলো পড়তে হবে। অ্যান্টিবডি তৈরি করতেছে কোনটা, এগুলো সব জানতে হবে। এবং বেসোফিল, হেপারিন তৈরি করতেছে, তো এগুলোর কাজ এগুলো ভালো করে করতে হবে। প্লেটলেটের কাজ তো একটু আগে বলছি, রক্তদঞ্চন, ফ্যাক্টর গ্রহণ করে রক্তদঞ্চনে সহযোগিতা করা, ঠিক আছে? এছাড়াও তোমাদের জন্য যে পরামর্শগুলো থাকবে, আমাদের আজকের ক্লাসে বন্ধু থাকবে, আচ্ছা তোমাদের জন্য কিছু পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আমরা যে অংশটাকে পড়বো না কেন, আমাদের প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক অনুযায়ী পড়াশোনা করবো। সামনে হয়তো আর 42 দিন বা 41 দিনের মতো আছে সময় তোমাদের এইচএসসিটা ভালো করে দাও, এবং এইচএসসিতে যে ভালো বায়োলজিতে ভালো মার্ক ওঠানোর খুব ইজি, এবং এটা কীভাবে করবা সেটা হচ্ছে বেশি করে ছবি আঁকার চেষ্টা করবা, এবং সৃজনশীল গ খ প্রশ্নের ছবি যত বেশি অ্যাড করতে পারবা শিক্ষকদের মনে কিন্তু তত বেশি এটা ধরে, এবং চেষ্টা করবা পয়েন্ট টু পয়েন্ট লেখার জন্য, জ্ঞানমূলক অনুধাবন অনুবাদ লেখা শুরু করবা, ঠিক আছে? আর তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা হচ্ছে এখন যেসব টেস্ট পেপারগুলো তোমাদের বেরোচ্ছে, এগুলোতে লাস্ট 5 প্রিভিয়াস ইয়ারের হচ্ছে কী বোর্ড কোশ্চেনগুলো আসছিলো, এগুলো একটু ভালো করে দেখে যাবা। আর ইনশাল্লাহ আমি হচ্ছে এই অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট টপিক সিরিয়াল দিয়ে দিয়েছি, এই অনুযায়ী পড়াশোনা করলে এই অধ্যায়ের প্রস্তুতি ভালোভাবে হয়ে যাবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।